হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো তারপরে আমার স্ক্রিনে চলে গেছে না? আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার দিতে হবে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এখন আবার একটু বলি, যেহেতু রেকর্ডিংটা অন করলাম। তো থার্মোডাইনামিক কনটেক্সট তিন ধরনের হয়: মেকানিক্যাল ইন্টারাকশন, থার্মাল ইন্টারাকশন আর ম্যাস ইন্টারাকশন। তো এই তিনটা ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে পুরো হোল থার্মোডাইনামিক সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আইসোলেটেড ক্লোজ সিস্টেম, আর হলো কি ওপেন সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেম মানে পুরোপুরি আইসোলেটেড, অর্থাৎ এখানে কোনো ধরনের মেকানিক্যাল, তারপর থার্মাল বা ম্যাস ইন্টারাকশন হবে না। ক্লোজ সিস্টেম যেটা, সেটার মধ্যে শুধুমাত্র তোমার হচ্ছে গিয়ে ম্যাস ট্রান্সফার হবে না, কিন্তু মেকানিক্যাল বা থার্মাল সবকিছুই হতে পারে। মেকানিক্যাল ট্রান্সফারটা কেমন হতে পারে? মনে করো আমরা একটা বেলুন নিলাম, বেলুনের ভিতরে পানি নিলাম, নিয়ে এটাকে মনে করো ভরলাম, ভরার পরে বাইরে থেকে প্রেসার দিলাম, তো কম্প্রেশন হলো। এটা হচ্ছে মেকানিক্যাল হতে পারে আর কি। থার্মাল কেমন হতে পারে? মনে করো যে হিট গেল, হিট অ্যাবজর্ব হবে, হিট তোমার হচ্ছে রিলিজ হতে পারে। তো অর্থাৎ একটা বেলুন ফুলিয়ে রাখলাম, এটা হচ্ছে কি আসলে একটা তোমার হচ্ছে ক্লোজ সিস্টেম। কারণ সেখান থেকে পানি বের হচ্ছে না ভিতর থেকে। তো এটা হচ্ছে গিয়ে ক্লোজ সিস্টেম। আর ওপেন সিস্টেম হচ্ছে গিয়ে সবকিছুই তোমার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হতে পারে, হিট এক্সচেঞ্জ হতে পারে, মেকানিক্যাল এনার্জি বা তোমার হচ্ছে ম্যাস, সবকিছুই এক্সচেঞ্জ হতে পারে। তো এখন মনে করো যে এই প্রত্যেকটা সিস্টেমের জন্য আমার আসলে বাউন্ডারিটা কেমন হবে, ওইটাই হচ্ছে চ্যালেঞ্জিং, যে বোঝাটা যে এইখানে হচ্ছে বাউন্ডারি এবং এর জন্য এই কন্ডিশন গুলো আছে। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি এক্সাম্পলের দিকে যাই, দেখো পুরো তিনটা আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম আর হলো ওপেন সিস্টেম। এই তিনটা সিস্টেমের মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, খেয়াল করে দেখো কি আছে তোমার। আইসোলেটেড সিস্টেম হচ্ছে গিয়ে তোমার পুরোপুরি কি, পুরোপুরি হচ্ছে কি একটা ক্লোজ সিস্টেম, এবং হলো গিয়ে কোনো ধরনের এনার্জি, ম্যাস এবং বাউন্ডারি, মনে করো এনার্জি এবং ম্যাস কোনোটাই তোমার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হবে না, এবং এটা খুব রিজিড একটা বডি, অর্থাৎ মেকানিক্যাল এক্সচেঞ্জ হবে না। তো এখন সেটা যদি হয়, তেমন মনে করো আমরা একটা ভালো উদাহরণ হলো গিয়ে থার্মোস ফ্লাক্স, যেটা আর কি। থার্মোল ফ্লাক্স কি হয়, তোমার হচ্ছে গিয়ে খুবই একদম ইনসুলেটেড করা থাকে ভিতরে, ইনার যে তোমার হচ্ছে গিয়ে আহ আমাদের কি বলে ইনার যে সারফেসটা থাকে, সেটা হচ্ছে পুরোপুরি ইনসুলেটেড করা থাকে। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি আমাদের কন্টেইনারটা, এই কন্টেইনারটা পুরোপুরি হচ্ছে গিয়ে ইনসুলেটেড করা। তো এর কারণে কি হয়, কোনো ধরনের হিট এনার্জি তোমার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে বাউন্ডারিটা হচ্ছে কোথায়? বাউন্ডারিটা হচ্ছে গিয়ে আমার এই ইনার বোতলের সারফেসটা, এবং এটা ক্যাপ দিয়ে খুবই, মনে করো অনেক সময় কর্ক থাকে, যেটা হচ্ছে গিয়ে পুরোপুরি তোমার হচ্ছে গিয়ে হিটের কেসে ইনসুলেটেড আর কি একটা সিস্টেম। তো এটাতে ক্লোজ করা থাকে একের, কিন্তু ক্লোজ সিস্টেম খেয়াল রাখো, নর্মালটা ওয়াটার বটল হচ্ছে একটা ক্লোজ সিস্টেম। কারণ কি, এখানে ম্যাস ট্রান্সফার হচ্ছে না, কিন্তু তোমার হচ্ছে কি এনার্জি ট্রান্সফার ঠিকই হচ্ছে। অর্থাৎ তুমি যদি এটা যে ফ্রিজে রেখে দাও, এটা তোমার হচ্ছে কি কোল্ড হয়ে যাবে। তারপরেও তোমার হচ্ছে গিয়ে মনে করো যে তুমি যদি প্রেসার দাও, তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে শ্রিঙ্ক করবে। সো এখানে তোমার হচ্ছে গিয়ে মেকানিক্যাল এবং হচ্ছে হিট এনার্জি তোমার হচ্ছে ট্রান্সফার হয়, কিন্তু কোনো ধরনের ম্যাস বের হচ্ছে না। একই রকম আরেকটা হতে পারে কি, দেখো ওপেন সিস্টেম কেমন হতে পারে। এটা ওয়াটার বয়লার। ওয়াটার বয়লার কি হচ্ছে, আমরা নর্মালি হিট দিচ্ছি, হিট দিলে কি হবে, হিট দেওয়ার ফলে স্টিম তৈরি হবে, স্টিমটা তোমার বের হয়ে যাবে, এবং একই সাথে তোমার হচ্ছে গিয়ে স্টিমটা বের হয়ে যাবে, এবং ওয়াটার লেভেলটা ঠিক রাখার জন্য আমরা কি করব, আমরা এখান দিয়ে ওয়াটার ইনপুটে দিব। অর্থাৎ দেখো ম্যাস ঢুকছে, ম্যাস বের হয়ে যাচ্ছে উইথ হিট এনার্জি নিয়ে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টিম গুলো বের হয়ে যাচ্ছে। স্টিম গুলো কি, তোমার হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ওয়াটার, যেটা হচ্ছে হিউজ পরিমাণে হিট ক্যারি করে। এবং এখানে আমরা দেখো তাহলে কন্ট্রোল সারফেস কোনটা, আমরা এটাকে পুরোটাকে বলতেছি, কারণ ভিতরে তোমার হচ্ছে গিয়ে স্টিমও আছে এবং হচ্ছে গিয়ে ওয়াটারও আছে। তো এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। আমরা যদি স্কিমেটিকটা উপরে দেখি, দেখো ম্যাস ইন হবে, ম্যাস আউট হবে, এনার্জি ইন হবে, এনার্জি আউট হবে, এবং সবই হচ্ছে তোমার এখানটায়। হয়তো মেকানিক্যালটা তোমার সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আলটিমেটলি এটা পুরোটাই হচ্ছে গিয়ে ওপেন সিস্টেম। ঠিক আছে, কারো কোশ্চেন আছে এই বিষয়ে? নাই, খুবই ইজি। তো এখন হলো গিয়ে মনে করো আমাদের হচ্ছে নেক্সট যেটা তোমার হচ্ছে কি, কিছু এক্সাম্পল আমরা দেখব। তো এক্সাম্পল গুলা খেয়াল করে দেখো। প্রথমে হচ্ছে গিয়ে স্যার বলো। স্যার এমন কোন সিস্টেম পাবো যেটাতে স্যার মাস আদান প্রদান হবে কিন্তু এনার্জি হবে না, মাস আদান থার্মাল প্রদান এনার্জি। হবে,
কিন্তু এনার্জি হবে না। জি স্যার, থার্মাল এনার্জিটা হবে না। থার্মাল এনার্জি হবে না। তোমার কি মনে হয় আছে কি নাই? স্যার এটা টাফ স্যার, মানে এরকম মাথায় আসতেছে না, কিন্তু ওইটার পরিপ্রেক্ষিতে আসলো। হ্যাঁ, এই যে দেখো পরেরটা দেখো। এটাই হচ্ছে এডিয়াবেটিক সিস্টেম। তুমি যেটা বলছো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাপের আদান প্রদান হবে না। জি স্যার। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। তাহলে ওইটাই প্রশ্নটা ছিল। যাও, এখন আমরা মনে করো গ্যাস কি কি হতে পারে তোমার সিস্টেমগুলোর মধ্যে। প্রথমে হচ্ছে গিয়ে দেখো আমরা কি বলছি, গ্যাস ট্র্যাপড পিস্টন যেটা আর কি। ঠিক আছে, তাহলে গ্যাস ট্র্যাপড উইদিন এ পিস্টন সিলিন্ডার ডিভাইস, অর্থাৎ এখান থেকে তোমার কি হচ্ছে, আমরা প্রেসার দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে প্রেসার দিচ্ছি, তারপর কি হচ্ছে, তারপরে আমাদের এখানে সিস্টেম আছে এবং তোমার হচ্ছে গিয়ে এনার্জি প্রডিউস হচ্ছে হিট হিসেবে, নাকি হচ্ছে? আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা যেটা বলছি যে তোমার এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটা তো মুভ করছে এখানটায়। তাহলে এটা বাউন্ডারি কোনটা? বাউন্ডারি হচ্ছে গিয়ে এই ইনসাইড পোর্শনটা, অর্থাৎ ইনসাইড সারফেস অফ দ্য সিলিন্ডার। এটা হচ্ছে গিয়ে তোমার আমার কি হচ্ছে, বাউন্ডারি ফর্ম করছে। তো তারপর কি হচ্ছে তোমার এখানকার এটা ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে, যখন পিস্টনটা উপর দিকে মুভ করছে, এই বাউন্ডারিটা কিন্তু এক্সপ্যান্ড করছে। অর্থাৎ এই সিস্টেমটাতে আসলে বাউন্ডারি কোনো ফিক্সড এরিয়া নাই। ঠিক আছে, ফিক্স কোনো এরিয়া নাই, অর্থাৎ তোমার মুভেবল একটা পিস্টন, মুভেবল সারফেস মানে কন্ট্রোল ম্যাস আর কি এখানটায়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো গিয়ে এটা তোমার কি, এটাকে আমরা বলছি ক্লোজ সিস্টেম, তাই না? তাহলে এখানে তো অবশ্যই হচ্ছে গিয়ে কি হওয়ার কথা, এনার্জি ট্রান্সফার হওয়ার কথা। এটা এনার্জি ট্রান্সফার হয়, অর্থাৎ হিট ট্রান্সফার হয়, কারণ এটা ইনসুলেটেড না। যদি আমরা এটাকে ইনসুলেটেড করে দিতাম তাহলে এটা কি হতো, পুরোপুরি আইসোলেটেড সিস্টেম হয়ে যেত। ঠিক আছে, ইনসুলেটেড না, কিন্তু নর্মালি এই পিস্টন গুলো হচ্ছে গিয়ে আমার কি ক্লোজ সিস্টেম। আমাদের গাড়ির যে মনে করো আমরা ইঞ্জিন গুলো থাকে, বা তোমার হচ্ছে গিয়ে তোমার মনে করো যে আরো এই টাইপের সিমিলার সিস্টেম গুলো সব হচ্ছে ক্লোজ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম না। ঠিক আছে, ওপেন সিস্টেম হতে পারে, কখনো কখনো ওপেন সিস্টেম হয়, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, নেক্সট হলো যে তোমাদের হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকারটা কি হচ্ছে, প্রেসার কুকারের জন্য কি বলা যেতে পারে, এই যে মনে করো প্রেসার কুকার আছে, এখানে কি হচ্ছে, আমরা এটাতে আমরা হিট দেই। হিট দেওয়ার ফলে কি হয়, তোমার হচ্ছে গিয়ে ভিতরে তোমার কি হয়, বয়েল হয়, যা থাকে মনে করো পানি অবশ্যই থাকে, পানিটা বয়েল হয়, পানিটা বয়েল হয়ে কি করে, বয়েল স্টিম হয়ে হয়ে বের তোমার হয়ে আসে। ইনসাইডেই থাকে, আমরা এটাকে বের হতে দেই না। তার ফলে কি হয়, প্রেসার বেড়ে যায় ভিতরে, তাই না? জি এয়ার স্যার। প্রেসার বেড়ে যায়। জি স্যার। তো এটা মানে তোমরা সবাই জানো। এখন বলো তো এই প্রেসার কুকারে আসলে আমাদের বেনিফিটটা কি, আমরা কেন এটাতে রান্না করি? কে বলতে পারবা? মেয়েরা বলো। স্যার অনেক ফাস্ট বয়েল হয়। স্যার স্টিমটা আমরা বের হতে দেই না, সেজন্য বয়েলিংটা ফাস্ট হয়। হয় নাই, কারো হয় নাই। তারপর এনিবডি, ছেলেরা বলো, কে বলতে পারবা? স্যার এখানে অনেক প্রেসার থাকে। প্রেসার থাকলে কি লাভ আমার? স্যার তাড়াতাড়ি বয়েল হবে তাহলে। তাড়াতাড়ি বয়েল হবে, স্যার হিট প্রডিউস হবে প্রেসার থাকলে। এই অবস্থা তোমাদের। স্যার বয়লিং পয়েন্টটা নেমে যাবে না? স্যার এতদিন জানতাম প্রেসার কুকারে হচ্ছে খাবার দেয়, জিনিসটাকে তাড়াতাড়ি বয়েল হয়, এটা জানতাম। মাঝখানে একজন কে বললো বয়েলিং পয়েন্টটা নেমে যাবে। স্যার আমি বলছিলাম যে প্রেসারের জন্য বয়লিং পয়েন্টটা কমে যাবে। বয়েলিং পয়েন্টটা কমে যায় না বেড়ে যায়? স্যার বাড়বে স্যার। হ্যাঁ, ভেরি গুড, একই, সরি স্যার আমি বুঝাইতে ভুল করছি। ভেরি গুড, এই তো বাড়বে। এই যে পয়েন্টে আসছো মেয়েরা, শোনো, সেটা হলো তোমার আমরা যখন প্রেসার কুকারে দেই, দেখেন সেখানে কি হচ্ছে, প্রেসারটা তোমার হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে নাকি? জি স্যার। তার ফলে কি হবে, তোমার মনে করো যে সেখানে তোমার বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে, অর্থাৎ যেখানে পানিটা তোমার ফুটতো বা তোমার বয়েল হতো সেটা হচ্ছে কততে, 100 ডিগ্রি টেম্পারেচারে, সেটা এখন কি হবে 120 বা 130 বা 140 ডিগ্রিতে তোমার এটা বয়েল হবে, অর্থাৎ গরম পানিটা বেশিক্ষণ থাকবে। এর জন্য হবে কি, ভিতরে মানে হাই টেম্পারেচারে ওয়াটার থাকবে, এখানে নর্মাল থেকে হাই টেম্পারেচারে ওয়াটার থাকবে। সেই হাই টেম্পারেচার ওয়াটার গুলো কি করবে, তোমার হচ্ছে ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে বা তোমার ফুড কন্টেন্ট গুলো আছে সেগুলোকে সিদ্ধ করে ফেলবে। অর্থাৎ তুমি আগে 100 ডিগ্রিতে সিদ্ধ করতা,
এখন হচ্ছে গিয়ে তুমি কততে করবে, 140-এ করবা। বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ক্লিয়ার? এগুলো পড়ছো জি তো স্যার। তোমরা ভুলে গেছো। যেমন মনে করো আমরা বলি পাহাড়ের উপরে রান্না করা কঠিন, কেন? এই চাপ বেশি হওয়ার কারণে প্রেসার কম, প্রেসার কম হওয়ার কারণে প্রেসার কম হওয়ার কারণে বয়লিং পয়েন্ট বয়লিং নেমে আসে। নেমে আসে। তখন হয় কি, তোমার কম তাপমাত্রাতেই হচ্ছে কি ওয়াটারটা তোমার ভ্যাপারাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই জন্য সিদ্ধ করা যায় না, এরকম আর কি, বয়েল হচ্ছে না। তাহলে এখন এখানে ব্যাপারটা হলো কি, এই প্রেসার কুকারটা একই সাথে তোমার হচ্ছে ওপেন সিস্টেম, একই সাথে হচ্ছে ক্লোজ সিস্টেম। কিভাবে বলা যায়? এখন যখন আমি এটার যে যে প্রেসারটাকে মানে গ্যাসটাকে বা ভ্যাপারটাকে যখন আমি ইনসাইডে ট্র্যাপ করে রাখছি, তখন এটা হচ্ছে কি একটা ক্লোজ সিস্টেম। ঠিক আছে? কিন্তু আমরা কি করছি, যখন তোমার হচ্ছে গিয়ে আমরা এটাকে মনে করো প্রেসার অনেক বেশি হয়ে গেলে আমরা কি করি, মাঝে মাঝে এটার উপরে হেডটা আমরা যেটা থাকে হেডটা আমরা ওপেন করে দিই। তখন কি হয়, ভিতরে প্রেসারটা কমে যায়। ঠিক আছে? তখন সেটা কি হয়, ম্যাসটা বের হয়ে যায়, অর্থাৎ ভ্যাপারটা বের হয়ে যায়। তখন সেটা হচ্ছে কি আবার ওপেন সিস্টেমের মধ্যে কাজ করে। অর্থাৎ তোমার এটার মধ্যে যে টেম্পারেচার কতটুকু ঢুকলো বের হলো, মানে তোমার আদান প্রদান কতটুকু হলো হিটের, এই জিনিসগুলো যখন ক্যালকুলেট করতে হয় তখন আসলে আমাদের দুই ধরনের, একবার ওপেন সিস্টেম হিসেবে, আরেকবার কি হিসেবে, আরেকবার ক্লোজ সিস্টেম হিসেবে আমাদেরকে দেখে এটাকে বের করতে হয়। তারপরে কি আছে তোমার, তারপরে হচ্ছে মনে করো আমাদের রেফ্রিজারেটর সিস্টেমটা, আমাদের রেফ্রিজারেটর সিস্টেমটা কি হচ্ছে, একটা ক্লোজ সিস্টেম না? এখানে খেয়াল করে দেখো, তোমার হচ্ছে গিয়ে প্রথমে কি আছে, উপরে দেখো এখানে দুই ধরনের কয়েল আছে। এই দেখো উপর দিকে একটা কয়েল আছে, লেখা আছে কি ইভেপোরেটর কয়েলস। আবার নিচের দিকে দেখো তোমার কি আছে, ক্যাপিলারি টিউব আছে। ঠিক আছে? কন্ডেন্সার কয়েল আছে। তাহলে এখন কি হচ্ছে, এই জায়গাটা দিয়ে তোমরা এটা যখন আমরা পড়বো আমরা দেখব যে এই যে তোমার কন্ডেন্সার কয়েল আছে, এইখান থেকে তোমার হচ্ছে কি হচ্ছে, তোমার এখানে টেম্পারেচারে আদান প্রদান হচ্ছে। তাহলে এই জায়গাটা শুধু কন্ডেন্সার কয়েল ইটসেলফ বা ইভাপোরেটর কয়েল ইটসেলফ হচ্ছে গিয়ে তোমার কি ওপেন সিস্টেম, কিন্তু অ্যাজ এ হোল রেফ্রিজারেটর হচ্ছে গিয়ে ক্লোজ সিস্টেম। আমরা যখন অ্যানালাইসিস করি তখন দেখা যায় যে আমরা কখনো পার্ট বাই পার্ট অ্যানালাইসিস করে তারপরে হোল পিকচারটা আমরা বোঝার চেষ্টা করি যে আসলে ইভাপোরেটর এইটা হচ্ছে ডিজাইন করার সময় বা কন্ডেন্সার ডিজাইন করার সময় আমরা ওপেন সিস্টেম হিসেবে কনসিডার করে তারপর হোল সিস্টেমটাকে ক্লোজ সিস্টেম হিসেবে দেখে তারপরে কাজ করি। ঠিক আছে? তাহলে এখন তাহলে আমরা বলতে পারি এখানে এটা ক্লোজ সিস্টেম কোন হিসেবে, অ্যাজ এ হোল, অর্থাৎ এখানে কোনো ধরনের লিকুইড বলো বা তোমার ওয়ার্কিং ফ্লুইড বলো, কেউ রেফ্রিজারেন্ট বলে, এগুলো বের হয় না। দ্যাটস ওয়াই ইটস এ ক্লোজ সিস্টেম। আর বাউন্ডারি গুলো কোনটা, পুরো হোল সিস্টেমটাই হচ্ছে গিয়ে আমরা ধরবো যে এটা সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল ম্যাচ বা বাউন্ডারির মধ্যে পড়ে যায়। ঠিক আছে? তারপর ইনক্যান্ডেসেন্ট যে বাল্ব গুলো আছে সেগুলো কি হয়, ভিতরে গ্যাস থাকে, তাই না? এটাও একটা ক্লোজ সিস্টেম, কিন্তু নট আইসোলেটেড, ক্লোজ সিস্টেম। ঠিক আছে? ক্লোজ সিস্টেম কেন, তোমার হচ্ছে এই হিটটা ঠিক ট্রান্সফার হচ্ছে বাইরে, বাট ভিতরে যা আছে সবই হচ্ছে গিয়ে ক্লোজ আছে। ইলেকট্রোলাইটিক ব্যাটারি হচ্ছে তোমার কি আমাদের ক্লোজ সিস্টেম। কেন? কারণ মনে করে ভিতরে যে এসি, তারপরে তোমার আছে গিয়ে লিড, এগুলো যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে প্লাস্টিক বক্সের মধ্যে আছে এবং সেগুলো বের হতে পারছে না। কিন্তু কি বের হচ্ছে, তোমার হচ্ছে কি ইলেকট্রিক এনার্জি বের হচ্ছে। এবং দেখা যায় যে এটাগুলো মাঝে মাঝে ব্যাটারি গরমও হয়ে যায়, তার মানে কি সেগুলো হচ্ছে কি আসলে তোমার হিটের এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে যে বলো স্যার, এখানে যে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এটা কি আমরা ক্লোজড বলতে পারবো? হ্যাঁ পারবো। এনার্জি তো তোমার ক্লোজ সিস্টেম, তো এনার্জি তোমার হচ্ছে কি এক্সচেঞ্জ হবে, খালি ম্যাসের হবে না। স্যার, ইলেকট্রন কি ম্যাসের মধ্যে ধরবো না? ইলেকট্রনের ম্যাস কত বলো? স্যার এটা কি মাইক্রোস্কোপিকে পড়ে যায় বলে কনসিডার করব না? মাইক্রোস্কোপিকে না, ইলেকট্রনের ম্যাস তোমার হচ্ছে গিয়ে অ্যাজ এ অনেক কম। অনেক অনেক কম সেটার তুলনায়, এটা অ্যাটমের তুলনায় কম। বুঝতে পারছো? একটা মনে করো যে আমাদের যে মলিকুল আছে, মলিকুলের তুলনায় তো ইলেকট্রনের হচ্ছে তোমার কি বলে এটা, তোমার মানে ম্যাস হচ্ছে অনেক কম। সো ওই ক্ষেত্রে আমরা ম্যাসের ক্ষেত্রে কনসিডারই করতে পারি না, মাইক্রোস্কোপে গেলেও আমরা করতে পারি না। এটাকে আমরা ধরে নিই ইলেকট্রনটা তো সিস্টেমের বাইরে যাচ্ছে না, মানে সিস্টেমের ভিতরেই থাকছে। কোথায়, কোনটা? ইলেকট্রনটা তাহলে কি এটা এক্সচেঞ্জ হবে? মানে এটা তো সিস্টেমের মধ্যেই আছে আমার ইলেকট্রোলাইটিক ব্যাটারিতে। ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে এখন বলো
সিস্টেমটা আমরা কোনটা বলছি খেয়াল করে দেখো, সিস্টেম বাউন্ডারি ড্র করেছি কোথায়, এই যে এতটুকু সিস্টেম বাউন্ডারি, এর থেকে বাইরে যা যাচ্ছে সেটা হচ্ছে আউটার সিস্টেমে যাচ্ছে। বুঝতে পেরেছো? যদি আমি জি স্যার। ড্র করতাম যে আমার এই সিস্টেমের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, পুরো জিনিসটা বক্সে যদি আমি এভাবে ড্র করতাম, মনে করো জিনিসপত্র কোথায়, আচ্ছা আমি যদি পুরোটাকে এই পর্যায়ে ড্র করতাম তাহলে কি হতো, তখন হতো কি ইলেকট্রনটা ভিতরেই থাকতো, তখন আমি বলতাম যে এক্সচেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো আইসোলেটেড হতে পারতো। বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, এই জন্য এই যে তুমি যে কোশ্চেন করছো এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো সিস্টেম বাউন্ডারিটা আমরা এখানে ড্র করেছি। ঠিক আছে, এই তাহলে এখন একটু আগে যে কোশ্চেন করছিল একজন, সেটা কি কোশ্চেনটা ছিল, যে হচ্ছে গিয়ে আমরা যদি এরকম কোনো সিস্টেম করতে পারি কিনা, ওপেন সিস্টেম, বাট হচ্ছে গিয়ে তোমার কি শুধুমাত্র থার্মাল এনার্জি এক্সচেঞ্জ হবে, কিন্তু ম্যাসের কোনো থার্মাল এনার্জি এক্সচেঞ্জ হবে না, কিন্তু ম্যাস মেকানিক্যাল বাকি সব কিছু এক্সচেঞ্জ হবে, সেটাকে আমরা খুব স্পেশাল সিস্টেম বলি। সেটা হচ্ছে গিয়ে তোমার কি আমাদের হচ্ছে গিয়ে এডিএফ সিস্টেম। তো সেখানে কি হচ্ছে, ম্যাসের এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বাট এমন ভাবে ইনসুলেট করা যে ভিতরে তোমার হচ্ছে গিয়ে হিটের এক্সচেঞ্জ হচ্ছে না। এটা আবার কেমন সিস্টেম, তাই না? যে এটা কিভাবে সম্ভব হতে পারে কিনা, যেমন আছে জিনিসগুলো, সেটা কি আমরা বলি যে ইনসুলেটেড, তোমার ম্যাস সিস্টেমটা এটা যদি আরেকবার বলতেন, হ্যাঁ এই সিস্টেমটা স্যার রিকোয়ারমেন্টটা যদি আরেকবার বলতেন। রিকোয়ারমেন্ট একটাই, সেটা হলো গিয়ে তোমার এটা এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম। ফার্স্ট কথা, ওপেন সিস্টেম মানে সবকিছু এক্সচেঞ্জ হওয়ার কথা, এক্সেপ্ট কি হবে না, থার্মাল এনার্জি হবে না, এই এক্সেপ্ট থার্মাল এনার্জি। বুঝতে পারছো? সেটা কিভাবে হতে পারে, তোমার হচ্ছে গিয়ে আমরা এটাকে ইনসুলেট করব, যে কোনো একটা ওপেন সিস্টেমকে আমরা ইনসুলেট করব, এবং আমরা ধরে নিব যে এখানে তোমার যদি ম্যাস বের হয়ে যায়, সে আসলে কোনো ধরনের তোমার হচ্ছে গিয়ে কি হিটের এক্সচেঞ্জ করছে না। যদি বের হয়ে যায় এবং সমপরিমাণ তোমার হচ্ছে গিয়ে ম্যাস আমাকে দিতে হবে, যেন তোমার ভিতরে টেম্পারেচার অলমোস্ট সেম থাকে। বাট বাউন্ডারি যেহেতু এখানে ধরে রাখা হয়েছে, তার মানে কি হচ্ছে, এই বাউন্ডারি দিয়ে কোনো ধরনের হিটের এক্সচেঞ্জ হবে না। বুঝতে পারছো? দেখে কেমন, ইনসুলেটেড টারবাইনস, থ্রটল ভালভস, ওয়াটার পাম্পস, ওয়াটার টারবাইন, ইনসুলেটেড হিট এক্সচেঞ্জার্স। একটু কনফিউশন হতে পারে, খেয়াল করো তুমি পরে এক্সাম্পলটা দেখো। এই যে মনে করো আমরা বললাম যে মনে করো এটা হচ্ছে ওয়াটার পাম্প, ওয়াটার পাম্পের আমি বাউন্ডারিটা ড্র করেছি, অর্থাৎ কনসিডারিং দ্য বাউন্ডারি হচ্ছে এইখানটায় যে ভিতরে রাউন্ড অংশটা, সেখানে কি হচ্ছে, এটা পুরোপুরি ইনসুলেটেড, এখানে কোনো ধরনের হিটের এক্সচেঞ্জ হচ্ছে না, বাউন্ডারিতে হচ্ছে না। বাট যখন ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার ভিতরে চলে যাচ্ছে এখান দিয়ে, বাট হয়তোবা যদি আমি হোল সিস্টেম ধরতাম তাহলে হয়তোবা এটা তোমার এডিয়াব্যাটিক হতো না। আমরা কি ধরছি, বাউন্ডারিটা এমন জায়গায় ধরেছি যে এই বাউন্ডারির মধ্যে কোনো ধরনের হিট ট্রান্সফার হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে কি এডিয়াব্যাটিক সিস্টেম। কোনটা, এতটুকু অংশ। একইভাবে এখানে খেয়াল করে দেখো পরেরটা, ইনসুলেটেড হিট এক্সচেঞ্জার। এখানে আমরা বলেছি, বলো স্যার আমরা বুঝবো কিভাবে যে কখন কোন বাউন্ডারিটা কনসিডার করতে হবে, মানে লাইক ফুল সিস্টেম কখন ধরবো, কখন স্পেসিফিক এই পার্টটুকু নিয়ে কাজ করব, কখন ধরবা? আচ্ছা ভালো কথা বলছো। তাহলে আমরা রেফ্রিজারেটরে যাই, এখানে খেয়াল করে দেখো, এইটা স্লাইডটা আমি পড়েছিলাম আগে, তাই না? এটা কি এটা ক্লোজ সিস্টেম ছিল, ঠিক আছে, এটা আমারটা ছিল কি ক্লোজ সিস্টেম। বাট আমি যখন ইভ্যাপোরেটর ডিজাইন করছি, তখন কি করছি আমরা, ইভ্যাপোরেটরটা কি আসলে, এটা হচ্ছে গিয়ে তোমার আমার ভিতরে যে চেম্বার থেকে কি করবে, হিটটা অ্যাবজর্ব করবে, এবং অ্যাবজর্ব করবে কি হবে, এখানে হিটটা নিয়ে আসবে, এখানে কোল্ড ওয়াটার ছেড়ে দিবে, এই কোল্ড ওয়াটারটা আবার গিয়ে তোমার ভিতরে কুল ডাউন করবে। ঠিক আছে, তখন আমি যে ইভ্যাপোরেটর ডিজাইন করব, তখন হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে বাউন্ডারি ইভ্যাপোরেটরটুকু, তখন আমি ধরে নিচ্ছি এটা ওপেন সিস্টেম। আমি যখন হোল রেফ্রিজারেটর ডিজাইন করব, তখন হচ্ছে এটা হচ্ছে কি আমার ক্লোজ সিস্টেম। এখন মনে করে যে আমি এডিয়াব্যাটিকে আসি, যে আমি এখন চিন্তা করছিলাম যে আমি এখন ডিজাইন করব হচ্ছে কি আমার পুরোটা দরকার নাই, আমি শুধুমাত্র হচ্ছে কি আমি দেখবো যে এখানে যে ওয়াটার ইন এবং ওয়াটার আউট হলো, আর ভিতরে এই জায়গায় কোনো যেখানে ওয়ার্ক ইনপুট দিচ্ছি, অর্থাৎ আমি যে কলটা ঘুরা মানে আমার যে
আর এটা কি বলে পাম্পিংটা যেখানে হচ্ছে, তাই যেখানে আমি প্রেসার দিচ্ছি, তো সেই জায়গাটায় আসলে কি কোনো ধরনের হিটের এক্সচেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, অর্থাৎ এখানে মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, এখানে সেই মেকানিক্যাল এনার্জিটা কি পুরোপুরি ওয়ার্কে কনভার্ট হচ্ছে, নাকি তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মনে করো যে হিট প্রডিউস করে তার এখানে এনার্জি লস হচ্ছে। অর্থাৎ ইফিসিয়েন্সি যখন আমরা দেখবো মোটরের, তখন আমরা এইটুক সিস্টেম চলে আসে, পুরো ওয়াটারের এই পুরো সিস্টেম দরকার হয় না। তখন আমরা এইটুকের মধ্যে আমরা দেখবো যে কি পরিমাণ ইফিসিয়েন্সি আছে, তখন এটা হচ্ছে কি এডিয়াবেটিক সিস্টেম, বিকজ এখানে কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছো? পরবর্তী সময় আরো দেখবা, মনে করো আরো জিনিস বলে যাই, সেটা হলো এই যে আমি যে রিসার্চটা করি সেই রিসার্চটার একটা অংশ আমি একটু বলে যাই, তাহলে বুঝবা। আমরা হচ্ছে এই যে কম্প্রেসর পার্টটা আছে না, এই কম্প্রেসর পার্টটাকে আমরা সরিয়ে ফেলছি। এই কম্প্রেসর পার্টটাকে বাদ দিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার থার্মাল কম্প্রেসর দিয়েছে এই জায়গাটায়। এই কম্প্রেসরটা কি, এটা নর্মালি হচ্ছে আমরা এখানে ইলেকট্রিসিটি ইনপুট দেই। ইলেকট্রিসিটি ইনপুট দেওয়ার পরে সে হচ্ছে গিয়ে এই ভিতরে যে ওয়ার্কিং ফ্লুইডটা থাকে, ওয়ার্কিং ফ্লুইডটাকে কম্প্রেস করে। কেন কম্প্রেস করে, কি করে, আমরা পরে বুঝাবো। তো আমরা করি কি, এই যে কম্প্রেশনটা হয়, এই কম্প্রেশনের কারণে তোমার যে ইলেকট্রিসিটি লাগে সেটা প্রায় 90% ইলেকট্রিসিটি কনজিউম করে। এই পুরো সিস্টেমে যে ইলেকট্রিসিটি লাগে তার 90% এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম হয় এই কম্প্রেসরে। এই কারণে এই কম্প্রেসরটা বা আমাদের যে মনে করো যে কনভেনশনাল যে রেফ্রিজারেটর সিস্টেম গুলো আছে, সেই কনভেনশনাল রেফ্রিজারেটর সিস্টেম গুলো সোলার ইন্টিগ্রেটেড করা সম্ভব হয় না, বিকজ হিউজ এনার্জি ওরা কনজিউম করে। মনে করে এখন বাজারে দেখবা বা এখন বিভিন্ন রিসার্চ হচ্ছে যে সোলার থেকে কিভাবে রেফ্রিজারেটর তৈরি করা হচ্ছে, বাট ওগুলো হচ্ছে কি আসলে সাইন্টিফিক্যালি ভেরি পুয়ার একটা পারফরমেন্স দেখায়। কেন? কারণ হলো গিয়ে মনে করো ওরা কি করছে, তোমার পিভি সিস্টেম নিচ্ছে। পিভি সিস্টেমটা কি, তোমার হচ্ছে গিয়ে সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেখানে একটা লস আছে। তারপর সেটা নিয়ে কি করতেছে, সেটা নিয়ে তোমার হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করে তোমার হচ্ছে গিয়ে এই রেফ্রিজারেটরে নিয়ে আসছে। এর ফলে কি হচ্ছে, হিউজ ইলেকট্রিসিটি দিতে হচ্ছে এই কম্প্রেসর পার্টটার জন্য। এখন আমরা যদি এটাকে সরিয়ে ফেলতে পারি, সরিয়ে ফেলে আমরা এখানে থার্মাল কম্প্রেসর দিচ্ছি। থার্মাল কম্প্রেসরটা কিভাবে কাজ করে, যখন আমরা এখানে ইলেকট্রিসিটির বদলে আমরা এখানে হিট ইনপুট দেই, এটা ওয়েস্ট হিটটা বেশি আমরা টার্গেট করি। মনে করো তোমার বড় বড় ফ্যাক্টরি আছে, বা মনে করো যে আমার বড় বড় সোলার প্ল্যান্ট আছে, থার্মাল সোলার প্ল্যান্ট আছে, সেখান থেকে যে হিটটা প্রডিউস হয় সেই হিটটা আসলে কোনো কাজে লাগে না। তো সেই হিটটা আমরা কি করি, এখানে দেই। এখানে দিলে এই থার্মাল কম্প্রেসরটা কাজ করে। তখন আমরা একটা বাউন্ডারি ডিফাইন করি যে আমরা এই কম্প্রেসর ডিজাইন করছি। তখন সেই কম্প্রেসরের বাউন্ডারি ডিজাইন করে যখন আমরা কাজ করি, তখন সেটা হলো গিয়ে ওপেন সিস্টেম। ঠিক আছে, সেটা হলো গিয়ে কি ওপেন সিস্টেম। তারপরে যখন ডিজাইন করলাম, যে আমি হ্যাঁ বললাম যে আমি জানি যে আমার আউটপুটে এরকম এনার্জি দিতে হবে, ইনপুটে এরকম এনার্জি আসবে, বা আউটপুটে এরকম ফ্লো আসতে হবে, ইনপুটে এরকম ফ্লো আসতে হবে, দেন আমি হোল সিস্টেমটা ডিজাইন করি। তখন আমাকে করতে হয়, কারণ আমি জানি যে আমি যদি সব করে যদি আলাদা আলাদা ভাবে আমি ধরি, তাহলে আমার রিসার্চে কিছুই হবে না, আমার কোনো কাজে বহু বছর লেগে যাবে, বহু ধরনের প্যারামিটার ইনভলভ থাকে। এখানে ফার্স্টে আমি এটা জানি যে আমার এইটা ইনপুট পাবো এবং আউটপুট পাবো, সেই অনুযায়ী আমি আমার কম্প্রেসরটা কেমন হতে পারে ওই ডিজাইনটাকে করে ফেলি। বুঝতে পারছো? প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। নিতে হবে কখন নিতে হবে না, সেটা হলো যে তোমার টার্গেটের উপরে কিভাবে কোনটা করতে হবে আর কি। দেন আমরা কম্প্রেসরটা বললাম যে আমরা যেহেতু কম্প্রেসরটাকে রিপ্লেস করার চেষ্টা করছি, অলরেডি অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আরো সমস্যা আছে আর কি। এই তো তারপরে মনে করো এই আজকে কিন্তু বেশি দূর ক্লাস হবে না, আজকে মোটামুটি আর 10 মিনিট শেষ হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে হলো গিয়ে তোমার এই সিস্টেম গুলো, দেন আমরা হচ্ছে এডিয়াবেটিক এ ছিলাম। তাহলে এডিয়াবেটিক আমরা কি বলতে পারি, দেখো প্রপার্টি গুলো, এই পুরো জিনিসগুলো কিন্তু ম্যাথ থেকে মাথুর থেকে পড়ানো হচ্ছে। দ্য ইন্টেরিয়র সারফেস অফ দ্য ডিভাইস ফর্মস দ্য কন্ট্রোল সারফেস। ঠিক আছে, খেয়াল করো কন্ট্রোল সারফেস কোনটা, এই ভিতরের অংশটা। ঠিক আছে, ফ্লুইড এন্টার্স এন্ড লিভস দ্য কন্ট্রোল সারফেস এন্ড দ্য এনার্জি আদার দ্যান হিট এনার্জি ক্যান এন্টার অর লিভ দ্য কন্ট্রোল সারফেস। অর্থাৎ যে কোনো এনার্জি ঢুকতে পারে এক্সেপ্ট হিট এনার্জি, এবং হিট ট্রান্সফার ইজ নেগলিজিবল এট ইটস আউটার কন্ট্রোল সারফেস। তোমরা প্রথম দিকে নওয়াজ কি পড়িয়েছে হিট ট্রান্সফার? জি স্যার। মনে আছে হিট ট্রান্সফারের ল গুলো? যাক, ওখান থেকে কিন্তু নওয়াজে কোশ্চেন করবে। আচ্ছা, এনিওয়ে, তো আর
আমি একটু স্লো যাচ্ছি এখন, পরের দিকে কিছুদিনের মধ্যে ফাস্ট যাব আর কি। দ্য এনার্জি আদার দেন হিট এনার্জি আমরা হচ্ছে গিয়ে সারফেস থেকে লিভ করতে পারে, বাট তোমার হচ্ছে গিয়ে এবং এখান থেকেও কিছু হিট লিকেজ হবে, কিন্তু সেটা তোমার হচ্ছে গিয়ে আমরা ধরে নেই খুবই নেগলিজিবল। যদি হয় তাহলে আমরা সেটাকে এডিয়াব্যাটিক প্রসেস বলতে পারি। আচ্ছা, তারপরে এখন এখানে দুটো জিনিস দেখো, এখানে খেয়াল করে আমরা একটা ওয়াটার পাম্প বলেছি আর একটা হলো হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার সম্পর্কে কারো আইডিয়া আছে? কারো আইডিয়া? হিট এক্সচেঞ্জার কেউ দেখেছো লাইফে? এনিবডি দেখে নাই? আশ্চর্য, তোমরা কি ছেলেরা কি কম্পিউটার নাম্বারে চালাও না নাকি? কারো বাসায় কম্পিউটার নাই? কেউ জীবনে কম্পিউটার খুলো নাই? জি স্যার আছে তো। খুলেছো তো? কম্পিউটারের মধ্যে হিট এক্সচেঞ্জার আছে মাস্ট। কোথায় আছে? কম্পিউটারের মধ্যে তো সিপিইউ কুলার আছে। আর সিপিইউ কুলার কি? সেও তো একটা রেডিয়েটর স্যার, নরমাল রেডিয়েটর, থার্মাল রেডিয়েটর। থার্মাল রেডিয়েটরই হচ্ছে কি হিট এক্সচেঞ্জার। সেটা কি করছে? তোমার সিপিইউটা প্রচন্ড হিট হয়, সেখান থেকে কি করে সে হিটটাকে অ্যাবজর্ব করে নিয়ে যায়, কারণ সেগুলো মেটাল প্লেট থাকে। তারপরে কি থাকে, এরকম ফিন করা থাকে, খাঁচ 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 কাটা থাকে, তাই না? তারপর সেখান থেকে যখন আমরা এয়ার পাঠাই, তখন সেই এয়ারটাকে সে সারাউন্ডিং এ পাঠিয়ে দেয়। জি স্যার। হচ্ছে ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, কোথায় এক্সচেঞ্জ করছে? সিপিইউ থেকে সারাউন্ডিং এ। কেন, কিভাবে করছে? সিপিইউ এর যে তোমার হচ্ছে গিয়ে সারফেসটা, এটা হচ্ছে মনে করো আমি ধরলাম হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার স্কয়ার। তো আমি যখন সেটার উপরে একটা হিট এক্সচেঞ্জার লাগাবো, সেই হিট এক্সচেঞ্জারটা কিরকম হচ্ছে, এটার সাথে কানেক্টেড হওয়ার পরে উপরের দিকে তোমার হচ্ছে অনেকগুলো ফিন আছে, সেগুলো তোমার হচ্ছে সারফেস হিসেবে অ্যাড হয়ে যায়, অর্থাৎ 2 সেন্টিমিটার স্কয়ার হয়ে যায় 50 সেন্টিমিটার স্কয়ার। তখন কি হয়, অর্থাৎ আমার এটা হচ্ছে কি হচ্ছে, তোমার সারফেসটা কখন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে হিট রিলিজ করার জন্য। স্যার স্যার ওই যে খাঁজ কাটা এগুলো স্যার একটা পাশ হচ্ছে মানে গরম থাকে স্যার, আর আরেকটা পাশ হচ্ছে ঠান্ডা থাকে যে স্যার, ওগুলো নাকি? না, ওইটা আবার তুমি যেটা বলছো সেটা থার্মোকাপল, তোমার হচ্ছে গিয়ে পেলসিয়ার ডিভাইস, ওটা বলছো নাকি? স্যার আমি হচ্ছে ওই যে স্যার একটা মানে আরো আগে একটা ছোটখাটো স্যার প্রজেক্ট বানানোর সময় স্যার এসির মধ্যে মানে নিজেরা ছোটখাটো স্যার এসি বানানোর সময় হচ্ছে প্রজেক্ট টাইপের ওটার মধ্যে ইউজ করছিলাম স্যার। একটা মেটাল স্যার, একটা পাশ গরম হয়ে যায়, একটা পাশ ঠান্ডা থাকে। এটা পেলসিয়ার ডিভাইস। ও আচ্ছা, ঠিক আছে, ওটা এটা না, এটা হিট এক্সচেঞ্জার না, পেলসিয়ার ডিভাইস। আচ্ছা, তো এখন আমরা কি বলছি, হিট এক্সচেঞ্জার। দেখো এখানে খেয়াল করে, এই যে হিট এক্সচেঞ্জারটা আছে, এখানে তোমার হচ্ছে কি করা আছে, দেখো ফ্লুইড এ ঢুকছে, ফ্লুইড এ বের হয়ে যাচ্ছে একটা টিউবের মাঝখান দিয়ে। তো এখন যদি তুমি আবার কি হচ্ছে, এখানে দেখো দুইটা ফ্লুইড, কিন্তু দুইটা ধরনের ফ্লুইড এ ঢুকছে এখান দিয়ে টিউবের মধ্যে দিয়ে, আর ফ্লুইড বি ঢুকছে তোমার হচ্ছে এই পুরো চেম্বারটার মধ্যে। তো এখন মনে করো আমি ফ্লুইড বি এর হিটটা আমি ট্রান্সফার করবো ফ্লুইড এ তে। সেটা কি করছি, এই জন্য ফ্লুইড বিটা যখন এখানে পাঠাচ্ছি, ফ্লুইড এ কি করছে, ভিতরে যাচ্ছে, এই টিউবটা কিন্তু ইনসুলেটেড না, এই টিউবের মধ্যে দিয়ে হিট এক্সচেঞ্জ হচ্ছে, বি থেকে এ তে হিটটা আসছে, তারপরে কি করছে, এ কি করছে, পুরোটা জিনিসটা নিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এখন কথা হলো যে এই যে হিট এক্সচেঞ্জার আমি ড্র করলাম, তাহলে সেখানে ইনসুলেটেড অংশটা কোনটুকু, সেটা হচ্ছে কি এই ফুল বডিটা, অর্থাৎ আমি যে ফ্লুইড বিটা যাচ্ছে, সেই ফ্লুইড বিটা এনভায়রনমেন্টে কোনো ধরনের বা সারাউন্ডিংসে কোনো ধরনের হিট ইমিট করছে না। শুধুমাত্র কোথায় ইমিট করছে বা কোথায় ট্রান্সফার করছে, সেটা হচ্ছে কি টিউবের ফ্লুইডের মধ্যে। টিউবের ফ্লুইডটা এবং টিউবের বি কিন্তু আইসোলেটেড। তাহলে যখন আমি চিন্তা করব যে হিট ট্রান্সফার কেমন হচ্ছে, তখন হচ্ছে গিয়ে আমার প্রসেসটা হচ্ছে গিয়ে সেটা কি ক্লোজ সিস্টেম, বাট সেটা কোনটা, টিউবটা হচ্ছে গিয়ে ক্লোজ সিস্টেম, বাট পুরো এই যে জিনিসটা যে আমার যে হিট এক্সচেঞ্জারটা আছে, এই ফুল বডিটা অর্থাৎ আউটার সারফেসটা হচ্ছে গিয়ে আমার কি এডিয়াবেটিক সিস্টেম। বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার এখানে কি মানে এরকম নাকি যে ফ্লুইড বি ধরেন হচ্ছে হাই টেম্পারেচারে আছে, দেন হচ্ছে একটা মানে একটা অ্যামাউন্ট অফ টেম্পারেচার ট্রান্সফার হইছে মানে এ তে, দেন হচ্ছে মানে হিট ট্রান্সফার হইছে, দেন হচ্ছে এ টেম্পারেচার বাড়ছে বা পরে আবার মানে বি বের হইছে এদিকে, মানে যে টেম্পারেচারে ঢুকছিল এই সিস্টেমের মধ্যে বের হইছে কম টেম্পারেচার নিয়ে, এরকম কিছু নাকি? হ্যাঁ, অনেকটা এরকম।
মেইনটালি হলো গিয়ে বিটা তোমার তুমি যেটা বললা হাই টেম্পারেচার হতে পারে, বিটা তোমার লো টেম্পারেচার হতে পারে, ঠিক আছে? মনে করো বি এর টেম্পারেচার আছে তোমার 70 ডিগ্রি টেম্পারেচার, সেটা কোথা থেকে আসছে? থার্মাল কালেক্টর থেকে আসছে। সেটা কোনটা? মনে করো আমি একটা সোলার কালেক্টর বসাইছি, সেই সোলার কালেক্টর থেকে সে কি করলো, আমার হিটটা নিয়ে আসলো, আসার পরে কি হচ্ছে, সে আমি আরটা ফ্লুইডে পাঠাইলাম, সেই ফ্লুইডটা কি করলো, এ সেটা কি করলো, সেই হিটটা আমরা ট্রান্সফার করে দিলাম, সেই হিটটা নিয়ে অন্য কোথাও চলে গেল। বুঝতে পারছো? জি স্যার, কিন্তু স্যার হিট ট্রান্সফার তো 100% হবে না। না না, কখনোই হবে না 100%। মানে 100% কখনোই সম্ভব না, কোনো লয় এক মনে করো যে সম্ভব না। কেন সম্ভব না 100% ট্রান্সফার করা বলো, সেটা আমরা দেখব। এই যে আমরা যে তুমি যে কোশ্চেনটা করলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সে কেন ইম্পর্টেন্ট কোশ্চেন? কারণ হলো কি, আমরা যখন ফার্স্ট ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স পড়বো, তখন দেখব যে আমরা যে যে তোমার মনে করো যে থার্মাল ইকুইলিব্রিয়ামে যখন আসবে, তখন কোনো ধরনের হিট ট্রান্সফার হবে না, ঠিক আছে? এখন কেউ যদি এসে বলো, তুমি যদি এসে বলো যে আমার হিট এক্সচেঞ্জারটা 100% হচ্ছে হিট ট্রান্সফার করে, ইটস এ ভেগ আইডিয়া, কারণ এটা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স পুরোপুরি ভায়োলেট করে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই জিনিসগুলো যে একটু আগে বলছিলাম যে স্কোপ অফ থার্মোডাইনামিক্স আগের ক্লাসে পড়িয়েছিলাম, তার মধ্যে হলো একটা যে সিস্টেমের এই রকম একটা বেসিক একটা তুমি আইডিয়া পেয়ে গেলা। কারণ কি, এই যে মনে করো আমি মনে করো যে একটা একটা তোমার হিট এক্সচেঞ্জারের একটা এক্সাম্পল দিতে পারবা কেউ, যেটা অ্যাপ্লিকেশন আছে? আচ্ছা, আমি বলি যে মনে থার্মোমিটার, তাই না? এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। কি করে সেখানে? আমি যে মনে করো এই আমি যখন এটাকে টেম্পারেচার মাপতে যাচ্ছি, তখন কি করছি, এটা আমার স্কিনে বা কোথাও টাচ করাচ্ছি, তখন কি হচ্ছে, হিটটা তোমার হচ্ছে গিয়ে উপরে যে মেটাল পার্টটা থাকে, সেই মেটাল পার্টটা দিয়ে, মেটাল পার্টের ভিতরে মার্কারি থাকে, সেই মার্কারি ভিতরে গিয়ে হিটটা ট্রান্সফার করে দেয়, তাই না? তখন কি হয়, মার্কারিতে এক্সপেনশন হয়। তাহলে এখন কথা হলো যে এটা কতক্ষণ পর্যন্ত এক্সপেনশন হবে? যতক্ষণ পর্যন্ত তোমার হচ্ছে গিয়ে ওই দুইটার টেম্পারেচার সেম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত। সেটা হলো কি আমার থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ মার্কারির যে যেটা ভিতরে এনক্লোজ সারফেসের মধ্যে আছে, সেই এনক্লোজ যে সারফেসটা, সেটা টেম্পারেচার আমার বডি টেম্পারেচার সেম হয়ে যাওয়া পর্যন্ত হিট ট্রান্সফার হবে। তার মানে কি আমি বলতে পারবো আমার বডি সব হিট আমি ট্রান্সফার করে দিচ্ছি? সম্ভব এটা? না স্যার, সম্ভব না আর কি। তো এটা কখনোই সম্ভব না। তো এই জিনিসটার অ্যাপ্লিকেশন কোথায়? আমি যেটা তোমার আঁকলাম যে ইনসুলেটেড হিট এক্সচেঞ্জার, মনে করো এতক্ষণ আমি বলছিলাম যে থার্মাল রেফ্রিজারেটর বা সোলার রেফ্রিজারেটর সম্ভব কিনা? সম্ভব। এবং মনে করো যে আমরা যে কাজটা করি এখন, যে ভবিষ্যতে আমি কিছু প্রজেক্টে অ্যাপ্লাই করেছি, সেটা হলো গিয়ে তোমার পিভিটি সিস্টেম বলি আমরা। মনে করো তোমরা সবাই পিভি সিস্টেম সম্পর্কে জানো, তাই না? সোলার তোমার এনার্জি তৈরি করে, সোলার এনার্জির জন্য পিভি সিস্টেম, তাই না? ফটোভোল্টাইক সিস্টেম। তো সেটার একটা প্রবলেম কি আছে? সেটার প্রবলেম হলো গিয়ে তোমার এটা যখন মনে করো যে ওপেন স্পেসে থাকে, তো তখন তোমার হচ্ছে গিয়ে প্রচন্ড হিট হয়ে যায় সোলারে, যখন তোমার হচ্ছে গিয়ে সানলাইট এসে যখন পড়ে। আর সানলাইট যখন এসে পড়ে, সেমিকন্ডাক্টর ডিভাইস তো, এগুলো হচ্ছে গিয়ে দেখা যায় যে তোমার পারফরমেন্সটা তোমার লো হয়ে যায়। তো এখন আমরা কি করি, যদি এটার মধ্যে দিয়ে আমরা প্রতিটা পিভির মধ্যে দিয়ে যদি আমরা কোনো একটা কোল্ড ওয়াটার পাস করাতে পারতাম বা কোল্ড লিকুইড পাস করাতে পারতাম, তাহলে সে কি করতো, হিটটা নিয়ে সরে যেত। তখন করতো কি, ওইটার পুরো পিভি সিস্টেমটার তোমার হচ্ছে গিয়ে হিটটা কি করতো, অর্থাৎ তোমার সোলার কালেক্টরটা কি করতো, হিটটা তোমার হচ্ছে গিয়ে কম থাকতো, টেম্পারেচার কম থাকতো, তখন পারফরমেন্স অনেক হাই হতো। তো এখন কথা হলো যে তুমি যখন এই কাজটা করবা, পারফরমেন্স তুমি বাড়াবা, পারফরমেন্স তোমার বাড়বে হয়তো বা 10%ও বাড়বে না, 5% বাড়বে। সেটার জন্য তুমি কি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টে, সেটার জন্য তুমি কি এরকম এক্সট্রা একটা কুলিং ডিভাইস অ্যাড করবা? যখন তুমি এক্সট্রা কুলিং ডিভাইস অ্যাড করবে, ওটা তোমার এক্সপেন্সিভ হয়ে যাবে, সেটা মেনটেন্যান্সের জন্য কস্ট বেড়ে যাবে। বুঝতে পারছো? যদি কস্ট বেড়ে যায়, তাহলে এটা আমার জন্য ভায়াবল না। তোমরা তো এখন ট্রিপলি মানে ইঞ্জিনিয়ার, সো আমাদেরকে চিন্তা করতে হবে যে ভায়াবল কি ভায়াবল না। তো ভায়াবল না, সেই কারণে দেখা যায় যে তোমার কুলিং টাওয়ার বা কুলিং সিস্টেম খুব বেশি থাকে না সোলার প্যানেল গুলাতে। কিন্তু কিন্তু যদি যখন তুমি বিজনেস অ্যাসপেক্টে চিন্তা করো, আমরা যদি এটাকে এভাবে বলি যে আমি এই যে যদি আমি এখানে কুলিং যে টাওয়ারটা বা কুলিং সিস্টেমটা যে ইনস্টল করব, সেটা আমি ইউজ করে আমি রেফ্রিজারেটর সিস্টেম চালাবো, তখন কি হবে, এই যে তুমি এক্সট্রা যে টাকাটা অ্যাড করলা, সেটা রেফ্রিজারেটর সিস্টেমের জন্য এটা বেনিফিটেড হয়ে গেল। অর্থাৎ ওই যে হিটটা তুমি নিয়ে আসবা, এই যে মনে করো যে ওয়ার্কিং ফ্লুইড বি করলো কি, সেই হিটটা সে নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো,
সোলার প্যানেল থেকে নিয়ে আসলো, নিয়ে এসে তোমার কি করলো, আমার সিস্টেমে দিয়ে দিল। আর একটা ফ্লুইড নিয়ে গেলাম, এই ফ্লুইডটা নিয়ে আমার রেফ্রিজারেটরে ঢুকিয়ে দিল। কোন রেফ্রিজারেটরে ঢুকিয়ে দিল? সোলার অ্যাবজর্পশন হিট পাম্পে, যেটা আমি বলছিলাম। সেটা যদি ঢুকিয়ে দেয় তখন কি হবে, ইলেকট্রিসিটির বদলে এই ওয়ার্কিং ফ্লুইড এ যে হিটটা নিয়ে আসছে সেটাতে আমার রেফ্রিজারেটর চলবে। তখন হবে কি, তোমার একটা কমপ্লিট সিস্টেম হয়ে যাবে। তো এগুলো হতেছে কি আমাদের রিসার্চের কাজ, বা তোমরা ভবিষ্যতে দেখবা। তো আজকে এই পর্যন্ত থাকবে, আর বেশি পড়াতে পারবো না। বলো। ইন্ডাস্ট্রিতে যে চিমনিটা ইউজ করে, তারপরে আমরা বাসা বাড়িতে যে কিচেন হুডটা ইউজ করি, ওগুলো কি হিট এক্সচেঞ্জার? চিমনিটা? জি স্যার। না, চিমনিটা হিট এক্সচেঞ্জার না, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে জাস্ট খালি আমার যে ম্যাসটা বের হচ্ছে, হিটের ম্যাস বের হচ্ছে, সেটাকে তোমার বের করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। জাস্ট বের করে দিচ্ছে, সে তো কোনো ধরনের হিট এক্সচেঞ্জ করছে না এখন। কারণ কি, সেটা তোমার হচ্ছে গিয়ে জাস্ট ম্যাস ফ্লো করাচ্ছে, সে কোনো ধরনের হিটের ট্রান্সফার করছে না, বুঝছো? বাট ওখানে তোমার এই চিমনিগুলো থেকে যে হিটটা বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু কালেক্ট করা যায়, বুঝছো? সে কালেক্ট করার জন্য আমরা চেষ্টা করেছিলাম তোমার একটা ফ্যাক্টরি থেকে, সেখানে আমরা চিমনিতে আমরা হিট এক্সচেঞ্জার লাগিয়ে দিয়েছিলাম, বুঝতে পারছো? লাগিয়ে আমরা ট্রাই করে দেখছি এখান থেকে ওয়েস্ট হিট বের করা যায় কিনা। যাই হোক, এই আর কি, আজকে এই পর্যন্ত থাকুক। আমরা কালকে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে তোমার পড়বো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আরো কিছু পয়েন্ট আছে, সেগুলো করার পরে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স শুরু করব। তো আশা করি এতদিনে তোমরা সবাই জয়েন করেছো নাকি? কেউ কি বাকি আছে? আমি কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু করে দিছি, বুঝতে পেরেছো? তোমাদের অটোমেটিকই নিয়ে নিচ্ছি জুমের রিপোর্ট থেকে যে কারা কারা ঢুকছো, কতক্ষণ যাচ্ছ। আচ্ছা, এক্সামের ব্যাপারটা আর একটু পরে। আর হলো গিয়ে মনে করো যে আমার যেটা ইচ্ছা হচ্ছে গিয়ে তোমাদের কয়েকটা এক্সাম নেওয়া আর কি, হয়তো বা ছোটখাটো এক্সাম নেওয়া। এই যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করছো, এর মধ্যে এক্সাম হয়ে যাবে হঠাৎ করে। মনে করো আজকে এটা পড়ালাম, পড়ানোর পরে তোমাদের হচ্ছে এক্সাম দিব, এবং সেটা টাইম স্ট্যাম্প অনুযায়ী গুগলে দিয়ে দিতে পারি। মনে করো 5 মিনিটের মধ্যে তোমরা সেটা অ্যান্সারটা দিয়ে দিবা, এরকম আর কি। তো এবং সেখান থেকে তোমাদের বেস্ট কাউন্ট করবো আর কি, যে এভারেজ না। মনে করো হয়তো একজন দিতে পারলো না, কিন্তু কেউ যদি 3টা পরীক্ষা দিতে না পারো, দ্যাট শুড বি আনফরচুনেট। তো মনে করো 3টা বা 4টা পরীক্ষা হবে, সেখান থেকে বেস্ট যেটা পাবা সেটা নিয়ে আমি কোর্সে দিব, প্লাস হলো গিয়ে তোমার অ্যাটেন্ডেন্সেরটা। আর কেউ যদি পার্সোনালি মনে করো যে অ্যাটেন্ড করতে পারছো না, তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? আগে থেকে বলবো যে স্যার আমি এই কারণে অ্যাটেন্ড করতে পারছি না। যেমন আজকে 45 তোমার হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট, মানে হলো ভালোই আছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে? এনিবডি? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল আর কি। তো যদি আমি একটা পয়েন্ট থেকে যদি থার্মাল এনার্জি যদি অন্য একটা পয়েন্টে পাঠাইতে চাই, তাহলে এই ট্রান্সপোর্টেশনটা কি শুধুমাত্র ফ্লুইড দিয়ে সম্ভব নাকি অন্য কোনো ভাবেও সম্ভব? ফ্লুইড হতে পারে, এয়ার হতে পারে। স্যার এয়ার তো ফ্লুইডই। বলতে পারো আর কি। তো আবার হতে পারে তোমার আসলে মানে হিট ট্রান্সফার করবা, সেক্ষেত্রে আমরা কি বলবো, লেজার হতে পারে, তাই না? লাইট হতে পারে, আর কিভাবে, কিন্তু সেগুলো খুব ইনএফিশিয়েন্ট সিস্টেম আর কি। আমরা তো নরমালি যে পানি বা এই ধরনের তরল পদার্থ দিয়ে তো মনে হয় এই কাজটা করি, তাই না? হ্যাঁ, কারণ এবং মনে করো যে তরল পদার্থ বা লিকুইডের সুবিধা কি, এটা তোমার হচ্ছে যখন তুমি ট্রান্সফার করবা তখন হিট ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট, মানে তাপটা ধরে রাখার ক্ষমতাটা আর কি। হ্যাঁ, তুমি যখন ট্রান্সফার করবা তার তো ক্যাপাসিটি লাগবে। আবার ওয়াটারের সমস্যা কি, ওয়াটারে হচ্ছে গিয়ে তোমার হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটিও আবার খারাপ কেন? তো মনে করো যে এটা তো যেমন মেটালিক বডি হইতো, মনে করো আমি মার্কিউরি নিলাম, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি খুব দ্রুত তোমার হচ্ছে হিট ট্রান্সফার করা যায়। এখন তোমার হলো কতটা কুইক এবং কত বেশি তুমি হিট নিতে পারতেছো। তো ক্যাপাসিটি কত হাই এবং হিট ট্রান্সফার বা হিট অ্যাবজর্পশন ক্যাপাসিটি কার বেশি, সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে? ওয়াটার খুবই ভালো, বাট ওইটার তোমার হচ্ছে গিয়ে ওই মনে করো যে ওটাকে ট্রান্সফার করাটা ডিফিকাল্ট, মানে তোমার হচ্ছে গিয়ে হিট ট্রান্সফার করাটা ডিফিকাল্ট ওটার মধ্যে।
কে মেসেজ দিছো স্যার এয়ারের মধ্যে রেডিয়েশন এন্ড কনভেকশনের মধ্যে পার্থক্য কি? বলো অ্যান্সার দাও, তুমি নিজেই বুঝবা। ও তুমি কি মাইক্রোফোন ইউজ করতে পারতেছো না রাফাতুল? আচ্ছা সমস্যা নেই, কোশ্চেনটা কি করছে আবার দেখি, দাঁড়াও এক সেকেন্ড। এয়ারের মধ্যে রেডিয়েশন এন্ড কনভেকশনের মধ্যে পার্থক্য কি? এই তোমার ইন্টারমিডিয়েট কোশ্চেন করছে কেন আমারে? হ্যাঁ, রেডিয়েশন আর কনভেকশনের মধ্যে পার্থক্য কি? যদি আমার কাছে পড়তে চাও লাস্টের দিকে আছে, লাস্টের ক্লাসে পড়াবো কনভেকশন আর তোমার হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, ডিফারেন্স অবশ্যই আছে। যেমন মনে করো একটা পার্থক্য হতে পারে কি, আমরা যখন রাফাতুলকে বলছি আর কি, আমরা যখন মনে করো এই যে চুলা জ্বালাচ্ছি, গ্যাস পোড়াচ্ছি, গ্যাস পুড়িয়ে কি করছি, চুলা জ্বালাচ্ছি, তো সেখানে কি হচ্ছে, সেই হিটটা চারদিকে বের হয়ে যাচ্ছে। আমরা যখন চুলা দিয়ে রান্না করছি, তাই না, সেটা হচ্ছে কি রেডিয়েশন হচ্ছে, চারদিকে যে হাত দাও দেখবে যে গরম লাগছে, সেটা হচ্ছে রেডিয়েশন হচ্ছে। ঠিক আছে, আর যদি মনে করো যে যখন পানিটা গরম হচ্ছে তখন কি হচ্ছে, পানিটা চারদিকে, নিচের পানি গরম হয়ে উপরের দিকে উঠছে, বাবলের মাধ্যমে আসছে, সেটা কি করছে, চারদিকে ছড়িয়ে তারপরে সেটাকে হিট করছে, সেটা হচ্ছে গিয়ে তোমার কনভেকশন। ঠিক আছে, আর কন্ডাকশন তো জানো। কেউ কি বলতে পারো আইএইচ চুলার নাম শুনেছো, ইন্ডাকশন হিটিং? এনিবডি? মেয়েরা তোমাদের রান্না বান্না করো, ইন্ডাকশন হিটিং, আইএইচ হিটিং? স্যার ওই যে চুলাগুলা যেগুলো হচ্ছে হাত দিলে গরম হয় না ওগুলা? আইএইচ হিটিং যেটা, সেগুলো হলো কি তোমার হচ্ছে গিয়ে কি করে, তোমার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ইন্ডিউস করে তোমার হচ্ছে গিয়ে হিট করে, অর্থাৎ তোমার যে চুলাগুলোর জন্য স্পেশাল তোমার কি থাকে, রান্না করার সরঞ্জাম থাকে আলাদা করে, তো সেগুলা কি করে, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করে সেটাকে হিট করে। এই কারণে হয় কি, সেখানে কোনো ধরনের রেডিয়েশন ইফেক্ট নাই, অর্থাৎ চারপাশে তুমি হাত দিবা মনে হবে চুলা রান্নাই হচ্ছে না, কিন্তু তোমার যে পাত্রটা আছে সেটা ঠিকই গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাফাতুল বুঝছো? বুঝো নাই? এটাকে রাফাতুলি কোশ্চেন করে, তাও তোমার তো কোশ্চেন অনেক, তুমি মাইক্রোফোনটা দয়া করে একটু ইনস্টল করো। স্যার ওয়াশরুমে হ্যান্ড ওয়ার্মার থাকে, সেটা কি কনভেকশন নাকি রেডিয়েশন? কে বলতে পারবা, অ্যান্সারটা দিতে পারবা কে? ও যে রাফাতুল একটাও তো না, হ্যাঁ একটাও তো হওয়ার কথা না। না একটাও না। ঠিক আছে, হ্যান্ড ওয়ার্মার, হ্যান্ড ওয়ার্মার শুধুমাত্র হচ্ছে কি করতেছে, তোমার হচ্ছে কি হাতের মধ্যে পানিটা এসে যখন লাগছে তখন কি করছে, হিট ট্রান্সফার করে দিচ্ছে, তো সেটা আসলে কনভেকশন কিছুটা বলতে পারো, বাট রেডিয়েশন না আর কি। আচ্ছা ঠিক আছে, আমার তো কোশ্চেন করার পালা চলে আসছে, কিন্তু এখন কোশ্চেন করতে পারতেছি না কারণ আমাকে একটু বের হতে হবে আজকে, খুব ইমার্জেন্সি। ঠিক আছে, তাহলে এখন আজকের ক্লাসে তো হলো, নেক্সট ক্লাস তো সোমবার। জি স্যার। জি স্যার। পরে দেখো আমি ভিডিওটা অফ করে রাখছি, আমি সম্ভবত কিছুটা তোমার ডাটা বাঁচানোর জন্য তোমাদের, কারণ গতবার দেখো ডাটা অনেক হয়ে গেছে, তো দেখি আর কেমন হয়। ঠিক আছে, তাহলে থাকো, ভালো থাকো, পরে সোমবারে দেখা হবে আবার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।